সংসদীয় রীতিনীতি মেনে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সাধারণ সম্পাদক চিঠি দিয়েছিল। আজ থেকে অনেকদিন হয়ে গেল, প্রায় 13 তারিখে চিঠি দিয়েছিলেন যে আমাদের দলের পক্ষ থেকে সর্বসম্মতভাবে আমাকে অপোজিশন লিডার, দুজন আমার ডেপুটি লিডার, চিফ হুইপ এরা রাখেন, এভাবে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। জানিয়ে দেওয়ার পরেতে কয়েকদিন পরে জানানো হলো যে এই চিঠিটা হবে না, ওনাদের রেজলিউশন চাই। আমরা সেটাও রেজলিউশনটা দিয়ে দিলাম। রেজলিউশন জেরক্স করে তুলে নিয়ে রেজলিউশন এবং তাদের উপস্থিত 70 জনের নাম আমরা স্পিকারের কাছে পাঠিয়ে দিলাম। এরপরে আর কিছু আমাদের দেওয়ার থাকে না। এবার কাজটা থাকে ওনাদের, যে ওনারা এবার আমাকে জানিয়ে দেবেন কে বিরোধী দলনেতা কে হবে, কে অন্যান্য পদগুলো পাবে, সেটা জানিয়ে দেবেন আমাদের, এবং আমাদের জন্য ঘরটা খুলে দেবেন, বিরোধীদের ঘরটা খুলে দেবেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আজকে এতদিন হয়ে গেল কোনো সদুত্তর নেই। এর আগে প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি পাঠালেন, বললেন যে উনি 25 তারিখে দেখবেন আপনার চিঠি, দেখার পর উনি জানিয়ে দেবেন আপনাকে, যে ওনার সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তারপরে উনি সিদ্ধান্ত জানালেন না, আমরা অপেক্ষা করলাম। এবং আজকে আমি এবং কুণাল ঘোষ আমরা দুজনে গিয়ে ওনার যে গেটে দাঁড়িয়ে আছে যারা, তাদের বললাম আমরা 5 মিনিটের জন্য কথা বলতে চাই ওনার সঙ্গে। কথা বলে আমাদের বক্তব্যটা আমরা ওনাকে বলবো, কোনো ঝগড়া করতে আসেনি বা কিছু করতে আসেনি। এসব বলা সত্ত্বেও আজকে ওনাকে বারবার খবর পাঠানোর সত্ত্বেও উনি একই কথা বলে গেলেন, আজকে দেখা করার সময় নেই, আজকে দেখা করার সময় নেই। এই যে মানে মানে অসম্ভব একটা অসম্মান করে। আমরা এখানকার সিনিয়র এমএলএ, দীর্ঘদিন এখানে আমি আছি বিধানসভায়, অনেক মানে স্পিকারকে দেখেছি আমি, অন্তত 3-4 জন স্পিকারকে তো দেখেইছি বিধানসভায়, কিন্তু তাদের কাউকে এই ধরনের বিহেভিয়ার করতে দেখিনি। যে আমরা বাইরে বসে আছি, উনি আমাদের সঙ্গে দেখা করলেন না, আমরা বারবার অনুরোধ করলাম, কুণাল তো অসম্ভব রিকোয়েস্ট করলো বারবার করে, এসব সত্ত্বেও কিন্তু উনি দেখা করলেন না। এবং লাস্টে যেভাবে ছুটে পালালেন, এটা দেখে আমাদের তো অবাক লাগলো যে স্পিকারের এত কিসের সমস্যা। আমি তো বিরোধী দলের সিনিয়র মোস্ট মেম্বার, এবং আমি পার্টির থেকে অ্যানাউন্স করে আমাদের সামনে দিয়ে উনি পড়ে যাচ্ছিলেন, তো ছুটে গেলেন, সিআইএসএফ পুলিশ স্টাফ সবাই মিলে কর্ডন করে ওকে নিয়ে গেল। আমরা একটু মুভমেন্ট করে চুপ করে বসেছিলাম না, একবার দাঁড়িয়ে হেসে বা একটা শুভেচ্ছা জানিয়ে যাওয়া, এইটুকু সৌজন্য দেখালেন না। হ্যাঁ অবশ্যই, কোনোদিন না, চিরকাল স্পিকারের ঘর ছিল বিরোধীদের জায়গা অ্যাকচুয়ালি, কারণ বিরোধীরা বারবার তার কাছেই যেত বিভিন্ন অসুবিধা পড়লে বা বিধানসভার চাপ পরিচালনা নিয়ে কোনো ভালো বক্তব্য থাকলে বিরোধীরা চিরকালই স্পিকারের ঘরে যেত। সেই স্পিকারের কাছ থেকে আজকে যা বিহেভিয়ার পেলাম, আমার এই অতীত দিনের সব অভিজ্ঞতাকে আমি বলছি ধুয়ে মুছে চলে গেল। এইরকম অসৌজন্য আমি কখনো দেখি। এখানে শুধু দল নয়, এখানে শুধু দল নয়, একজন ফার্স্ট টাইমার এমএলএ 7 টাইমস এমএলএ কে অপমান, 10 টাইমস এমএলএ কে অপমান করেছে। এটা কিন্তু শুধু দল হিসেবে দেখবেন, আমরা তো 100 বার তৃণমূল কংগ্রেসের কথা বলছি, কিন্তু একজন তিনি স্পিকার, রেসপেক্টেড স্পিকার, এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু ফার্স্ট টাইম এমএলএ, তার মানে জিনিসটা হচ্ছে একজন ফার্স্ট টাইমার এমএলএ বিজেপির, তিনি হাউসের সিনিয়র মোস্ট 10 টাইমস এমএলএ কে তিনি অপমান করলেন। বিরোধী দলনেতা পার্টি নির্বাচন করে ঘোষণা করে দিয়েছে, উনি আমাদের পরিষদীয় দলনেতাও বটে। তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি সিনিয়র মোস্ট মেম্বার ইন দিস হাউস, তিনি ঘর পাচ্ছেন না। বিরোধী দলনেতার স্বীকৃতির চিঠিটা পর্যন্ত এখনো দেওয়া হয়নি, ঘর দেওয়া হয়নি, বিরোধী পক্ষকে ঘর দেওয়া হয়নি। আমাদের পরিষদীয় দলের মিটিং আমরা বিধানসভায় ডাকতে পারছি না। এই পরিস্থিতিতে বারবার যখন শোভনদেব বাবু যোগাযোগ করেছেন, তারপরে আজকে শোনা গেল
যে স্পিকার আছেন কিন্তু আজ আবার কলকাতার বাইরে চলে যাবেন, সত্যি মিথ্যে জানি না, তখন আমাদের কাছে খবর এলো। তখন সেটা সৌমেন্দ্রবাবু কিন্তু শুধুমাত্র এটা বলতে গেছিলেন যে আমাদের যেটা প্রাপ্য বিরোধীদের ঘর, এটা আপনারা কবে দেবেন। এটাই এর জন্য এটার জন্য আমাদের এতজন এমএলএ কে ডেকে এনে যাওয়ার দরকার নেই, এটার জন্য কোনো সিন ক্রিয়েট করার দরকার নেই। একজন বর্ষিয়ানতম বিধায়ক এবং তিনি বিরোধী দলনেতা ডেজিগনেটেড, তিনি গেছেন স্পিকারের কাছে এটা জানতে যে বিরোধী দল এবং বিরোধী দলনেতার ঘরটা আপনি কবে করে দেবেন। সেখানে তিনি বসে আছেন, তার ওখানকার স্টাফরাই বললেন যে আমরা প্রথমে জিজ্ঞেস করে নিয়েছি, তারা বললেন কোনো গুরুত্বপূর্ণ মিটিং চলছে না। তাহলে আমরা নিশ্চয়ই বলতাম না ফাঁকা আছে, তাহলে একটু বলুন সৌমেন্দ্রবাবু দেখা করবেন। এসে বললেন না এখন দেখা হবে না। আমরা বললাম হাতে সময় আছে, বলুন দেখা। বলো হবে না, নেক্সট কোনো দিনও জানালেন না। অ্যাকচুয়ালি আজ শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান বিধায়ক, তিনি 10 বারের বিধায়ক, তিনি যতক্ষণ যে 2 ঘন্টা তিনি অবস্থানে ছিলেন তাতে প্রতিটি মিনিটে প্রতিটি সেকেন্ডে বিজেপির এই সৌজন্যের নকল মুখোশ খুলে পড়ে গেছে। কিসের সৌজন্য? যেখানে 80 বছর বয়সী একজন 10 বারের বিধায়ক স্পিকারের সঙ্গে একটা কথা বলতে চেয়েছে, সেই স্পিকার কথা বলে না। ফার্স্ট টাইমার এমএলএ 10 টাইমার এমএলএ কে ইনসাল্ট করেন। সেখানে কিসের সৌজন্য? কারা বলছেন সৌজন্য? কোন সৌজন্য? 1 মিনিট কথা বলতে আমরা এর আগে দেখেছি, আমি সাংবাদিকতার সময়ও দেখেছি, পরবর্তীকালে কাছ থেকে দেখেছি। এখানে অতীতে অপূর্বলাল মজুমদার স্পিকার, পরবর্তীকালে হাসিম আব্দুল হালিম স্পিকার, বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার। কোনোদিন কোনো বিরোধী দলের বিধায়ক, সিনিয়র বিধায়ক দেখা করতে চেয়েছেন, ভেতরে বসে আছেন, দেখা করেননি। এটা কিন্তু আজকে শোভনদেব বাবুর এবং আমাদের বসে থাকা, এই বসে থাকাটা কিন্তু শুধুমাত্র তাদের সৌজন্যের নকল মুখোশটা খুলে দেওয়ার জন্য। ঘর আজ না হলে কাল দিতে হবে, কিন্তু এই যে একটা সৌজন্যের মোড়ক দেখাচ্ছেন না, সেই সৌজন্যের মোড়কটা খুলে গেছে। একজন ফার্স্ট টাইমার এমএলএ স্পিকার হয়েছেন, হতেই পারে, স্পিকার পদকে আমরা সম্মান করি, আমরা কোনো কলহ করতে যাইনি, আমরা ওনার দরজায় হাত পর্যন্ত দিই, আমরা শুধু অনুরোধ পাঠিয়েছি। এটাও বলে পড়া না 5 মিনিটের বেশি কথা বলবো না, করেননি। আমরা এটা যারা ভাবছেন কি হলো দেখা করলো না, তো জেনে রেখে দিন, এটা আমরা চেয়েছিলাম হয় দেখা করুন, না হলে দেখা করবেন না, কিন্তু এই মুখোশটা খুলে যাক যে ওখানে নাকি কোন মিটিং এ কাকে ডেকে কথা বলছেন। আরে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় 10 বারের বিধায়ক, তিনি তাকে 1 মিনিট টাইম দিচ্ছে না, তাহলে অন্য জায়গায় সৌজন্যের গল্প কাদের দেখাচ্ছেন, কিভাবে দেখাচ্ছেন? আর শেষে যেভাবে বেরোলেন অবাক লাগছিল। শোভনদা বসে আছেন, আমি বসে আছি, বিধানসভার কর্মীদের দিয়ে ব্লক করে দেওয়া হলো, তারপরে পুলিশ, নিরাপত্তা কর্মী, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, মানে শোভনদেব চট্টোপাধ্যায় এবং আমার বসে থাকা থেকে বার করার জন্য পুলিশ, স্টাফ, কেন্দ্রীয় বাহিনী, এ ভাবা যাচ্ছে না। এমন ভাবে তড়িঘড়ি করে বের করলেন এবং ভদ্রলোক এমন ছুটছিলেন, বেচারি চেয়ারে হোঁচট খেয়ে গেলেন। ওটা পড়ে গেলে আমাদের চিন্তা হচ্ছিল, আমরা বললাম পড়ে গেলে খুব লাগতো, তা আমরা তো নড়িও নি, আমরা কেন, আমরা বাধাও দেবো না, কিছু করেনি, চুপ করে। আমাদের দেখা করার উদ্দেশ্য ছিল ঘর এবং অধিকারটাকে প্রতিষ্ঠা করা। এটা শুধু ঘরের ব্যাপার নয়, এটা বিরোধীদের অধিকারটা প্রতিষ্ঠা করা। আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল ওদের সৌজন্যের মোড়কটা খুলে দেয়া। শোভনদেব বাবুর মতো একজন সিনিয়র মোস্ট নেতা, তিনি টানা 2 ঘন্টা বসে থেকে এই প্রতিবাদের মধ্যে দিয়ে বিজেপি যে একটা মানুষের কাছে সৌজন্য দেখাতে চাইছিল, সেই মুখোশটাকে একেবারে খুলে দিয়ে বিজেপির আসল চেহারাটা প্রতিষ্ঠা করে দিয়েছে। আমরা তো কখনো এসআইআর কি, এসআইআর এর তো বিরোধিতা করিনি। এসআইআর তো একটা প্রসেস, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে।
এসআইআরটা যে পদ্ধতিতে হয়েছে, যে তাড়াহুড়োয় হয়েছে, যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়েছে, যাদের হ্যারাস করার টার্গেট করে হয়েছে, আমরা এই প্রসেসটার করা বিরোধিতা করেছি। এবং বৈধ ভোটারদের যেভাবে লাইনে দাঁড় করানো হয়েছে, দৌড় করানো হয়েছে, বাদ দেওয়া হয়েছে, আজও বাদ আছে, আমরা সেই প্রসেসটার বিরোধিতা করেছি। এসআইআর একটা প্রক্রিয়া, তার বিরোধিতা তো তৃণমূল কোনোদিনও করেনি। যে পদ্ধতিতে বিজেপি ভোটকে সামনে রেখে এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভোটার লিস্টকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করার জন্য যে পদ্ধতিটা নিয়েছে, যাতে সাধারণ মানুষের মৃত্যু থেকে সাধারণ মানুষের হয়রানি হয়েছে, আমরা তার বিরোধিতা করেছি। সীমান্তের কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে যে তারা চলে যেতে চাইছে। অনেকে কিছু না আধার কার্ড আছে, রেশন কার্ড তাহলে এটা যদি কেউ এরকম থাকে তাহলে ঢুকেছিল কি করে? বিএসএফ এর দায়িত্ব ছিল। কয়েকজন তো দাঁড়িয়ে আছেন, দেখলাম তারা কেরলে কাজ করে। তোমার বোঝো কেরলে কিভাবে কাজ করে? তো ফলে বিএসএফ এর দায়িত্ব আটকাবার। ও তো কত বছর থেকে কে ঢুকে বসে আছে, বিএসএফ আটকায়নি কেন? বিএসএফ আটকায়নি কেন? বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের, বিএসএফ তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। পশ্চিমবঙ্গের সীমান্তে যদি দেখা যায় তো ত্রিপুরা সীমান্তটা দেখুন, কয়েকদিন আগে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে, সকল ডবল ইঞ্জিন সরকার। তো ওখানে কি করছিল তাহলে বিজেপি? ফলে কে কবে কোথা থেকে ঢুকে বসেছিল তার দায় কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল এজেন্সিগুলোর, তাদের তো দেখার কথা। অন্য রাজ্যে চলে গেল, কেরলে গিয়ে কাজ করছে, তার দায় পশ্চিমবঙ্গ সরকার নেই। এখন ওনারা কি বলেছেন, দল নিশ্চয়ই নজর রাখছেন। ওদের বিষয়ে আমি আলাদা কোনো মন্তব্য আমরা কেউই করব না। দল নজর রাখছেন। আমরা পুরোদস্তুর তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে। এখনো তৃণমূল কংগ্রেসের এতজন বিধায়ক, 42 জন সাংসদ, এতগুলি পুরসভা, এত হাজার পুরপ্রতিনিধি, এত হাজার ত্রিস্তর পঞ্চায়েত সদস্য, ইলেকশন কমিশনকে ব্যবহার বা অপব্যবহার করে আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল। তাতে একটা বিরোধী পক্ষে আমাদের বসিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার লিস্ট, তার মধ্যে ম্যানিপুলেশন ছিল, ভোট পদ্ধতিতে ম্যানিপুলেশন ছিল। সব থেকে বড় কথা, 100 থেকে 120টা কেন্দ্রে ভোট কাউন্টিং এ লুট হয়েছে, একদম লুট। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল আবার মানুষকে সঙ্গে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা ঘুরে দাঁড়াচ্ছে, লড়ছে। বলতে পারবো দেখুন, আমি একেবারে এগুলো বলতে পারবো না, এগুলো দলের বিষয়। এটা দলের নেতৃত্ব নিশ্চিতভাবে দেখছেন, ফলে এ বিষয়ে কোনো না দেখুন তাহলে কে কে কবে আমি একটা কথা বলছি, কবেকার ঘটনা? এই বলছেন এটা কি ওই সেই আর্জিকর নিয়ে বলছেন? তা আর্জিকর নিয়ে আজকে বলার কি? সেদিন কি করেছিলেন? সেদিন কোনো কথা বললেন না, প্রতিবাদ করলেন না। আজকে যখন নির্বাচনে একটা সামান্য কিছু হলো, আমরাও 40.8 ভোট পেয়েছেন, ভুলে গেলে চলবে না। সেই সময় দাঁড়িয়ে উনি এই কথাগুলো বলছেন, এগুলো খুব মানে তার নিজের সম্পর্কে যে ধারণা মানুষের ছিল, সেই ধারণাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। তো সেটা আজকে বলছেন কেন? সেটাই তো শোভনদা বললেন। আজকে কেন বলার সময় তার অনেকবার ছিল, অনেক সময় ছিল।
আমরা মিটিংয়ে থাকতাম তো, বলতে দেওয়া হতো না বলে এটা একেবারে ঠিক কথা নয়। আমরা অনেকেই বলেছি এবং অন্যরা অনেকেও বলেছে। দেখুন একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিমান, রাগ, সমালোচনা যদি কারুর করার কোনো জায়গা থাকে, তাহলে সেই তালিকায় প্রথম নামটা হচ্ছে কুণাল ঘোষ। আজ ভোটে হারার পর কোনো কারণে ইলেকশন কমিশনকে ধরে একটা রেজাল্ট উল্টানোর পর যখন আক্রান্ত কর্মীদের পাশে থাকার কথা, দলের হয়ে লড়াইটা দেওয়ার কথা, তখন এখন যারা হঠাৎ পুরনো ভুলগুলো আবিষ্কার করছেন, তারা এতদিন কি করছিলেন? 1 মাস আগেও তো অনেকে ভোটে লড়েছেন। দলটা ক্ষমতা এলে তো কে কে মন্ত্রী হবেন তার দৌড়ের জন্য কেউ মমতাদির বাড়ি, কেউ অভিষেকের বাড়ি গিয়ে বসে থাকতেন। ফালতু কথা বলে লাভ আছে? 1 মাস আগে যে দলটা ছিল ভালো, যার নমিনেশনের জন্য লাইন পড়ে গেছে, যে দলটা জিতলে মন্ত্রিত্বের লাইন পড়তো, 1 মাস হয়নি রেজাল্টের, অনেকের বিবেকে জ্বলন শুরু হলো। বিরোধীরা সমালোচনা করে মানিক, কিন্তু যারা 1 মাস আগে ভোটে লড়েছেন, এই তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে ভোটে লড়েছেন, আজ ঘটনা চক্রে আমরা বিরোধী দলে এসেছি। হ্যাঁ, ইলেকশন কমিশনের চূড়ান্ত চক্রান্ত আছে, বিজেপির আছে, আমাদেরও কোথায় আত্মসমালোচনার জায়গা আছে সেটা নিশ্চয়ই দলের সিনিয়র নেতারা দেখছেন। কিন্তু 1 মাস হয়নি, আমরা ক্ষমতায় থাকলে আছি, আর ক্ষমতা চলে গেলে আমাদের সব হাঁটু কাঁপতে আরম্ভ করবে, এটা বাঞ্ছনীয় না। এই সময়টা যে কর্মীরা আক্রান্ত, যে কর্মীরা ঘর ছাড়া, যে কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, আরে দলটাকে তো করা হয়েছে। একটা সময় তো একজন সাংসদ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। আমার পাশে যে মানুষটি বসে আছেন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রথম বিধায়ক, একজনই ছিলেন প্রথম বিধায়ক। আজকে নিশ্চয়ই অনেকে অনেক কথা বলবেন, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমাদের দলেরই, কিন্তু আলাদা করে কারুর মন্তব্যের পরিপ্রেক্ষিতেও কোনো মন্তব্য করবো না। আমি শুধু মনে করিয়ে দেবো যে তৃণমূল কংগ্রেসের কারুর বিরুদ্ধে যদি কোনো অভিমান, কোনো রাগ করার অধিকার কারুর থাকে, তাহলে সেটা কুণাল ঘোষ, যার জীবন দিয়ে সেই যন্ত্রণা অনুভব করেছে, তারপরেও কিন্তু সে তৃণমূল কংগ্রেসের সৈনিক। যারা ক্ষমতার সময় ছিল, এমন অনেকে আছে অন্য দলে ছিল, তাই এসেছে তো তৃণমূল কংগ্রেসে। তৃণমূল তো প্রোটেকশন দিয়েছে, তৃণমূল তো প্ল্যাটফর্ম দিয়েছে। আজকে রাতারাতি সেই তৃণমূলটা, যেহেতু সংখ্যাতত্ত্বে আমরা বিরোধী বেঞ্চে, আজকে তৃণমূল কংগ্রেসটা খারাপ হয়ে গেল। দল যেভাবে চলেছে, দলের সব কাজ 100টা কাজ কি সমর্থন আমরাও করেছি, শোভনদা করেছেন, আমি করেছি, মমতাদি নিজে করেছেন, করেননি। কিন্তু তার মানে এই নয় যে দলটা যখন আপাত দৃষ্টিতে একটু চ্যালেঞ্জিং জায়গায় আছে, তখন হঠাৎ বিবেক জাগরণ, এতে তারা নিজেরাও হতে পারে, তাদের এখন বিপক্ষ দলের অনেকে হাততালি দেবেন, কিন্তু তারা, শোভনদা যে বললেন সেই কথাটা খুব দামি, নিজেদের সম্মানটা কেন নষ্ট করছেন? মানুষও তো দেখছেন। আজকে দলটা বিরোধী পক্ষে বলে আপনি এই কথাটা বলছেন। আজকেই যদি এই দলটা সরকারে থাকতো, তাহলে মন্ত্রী কে হবে তার লাইন পড়তো। এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কারণ আমরা তো বারবার বলছি যে কিছু বিষয় আছে যেটা আমাদের একদম নেতৃত্ব আভ্যন্তরীণ, আমাদের ভেতরে যদি কোথাও কোনো রকম কিছু সমস্যা থেকে থাকে, সেগুলো আমাদের লোকেরা আলোচনা করবেন। আমাদের নেতৃত্ব মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। পুরীতে গেছিল, পুরী হোটেল থেকে হয়েছে, জয়সলমীর গেলে জয়সলমীর হোটেল থেকে হতো। আমি কি উত্তর দেবো? সে তো পুলিশের ব্যাপার। এবার সেটা কতটা বৈধ, প্রতিহিংসা করার না কি,
সেগুলো পার্টি খতিয়ে দেখবে। তো এখন তো যে যাকে পাচ্ছে তাকে যা কেস পাচ্ছে দিয়ে দিচ্ছে। 21 সালের নাম করে যার মামলায় নাম নেই সেই নতুন করে কেস তৈরি করে অ্যারেস্ট করে দিচ্ছে। তাহলে দিলীপ মন্ডল অ্যারেস্ট হয়েছেন নিশ্চয়, কিন্তু তিনি আদৌ কি অপরাধ করেছেন সেগুলো আমরা কেউ জানি না। নন সেকশনে যাচ্ছে। তাদের এই পুরনো কেসগুলো খুবই রহস্যময় এবং তাতে প্রতিহিংসা পরায়ণ মানসিকতা দেখা যাওয়ার আশঙ্কাও বেশি। তার কারণ হচ্ছে এগুলিকে নতুন করে ফ্রেম করা হচ্ছে। পুরনো কেসের নাম করে আজকের সক্রিয় বহু কর্মীকে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, মামলা মোকদ্দমা দেওয়া হচ্ছে। ফলে আমরা কেস টু কেস বা পার্সন টু পার্সন খতিয়ে না দেখে সামগ্রিকভাবে এর কোনো মন্তব্য হয় না। এইটুকু বোঝা যাচ্ছে একটা প্রতিহিংসা পরায়ণ পুলিশি রাজ দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার চলছে। হ্যাঁ, বলতে পারবো, আমি একেবারেই বলতে পারবো। এটা কি করে বলবো? যার যার ব্যক্তিগত ব্যাপার। উনি বলেছেন, হয়তো এখন ওনার মনে হয়েছে সেটা, আবার একটু সময় যেতে দিন। হ্যাঁ, উনি মন্ত্রী ছিলেন, উনি বিশিষ্ট গায়ক এবং খুব ভালো বিধায়ক ছিলেন। মন্ত্রী হিসেবেও কিন্তু ভালোই কাজ করেছেন, পর্যটনের জায়গাগুলো যথেষ্ট ভালো কাজ করেছেন। কিন্তু কিন্তু উনি বলেছেন, ওনার কথা বলেছেন, সব ব্যাপারে আমরা কি মতামত। এত দূরে দূরে জায়গার নাম বলছে, কাছাকাছি বলো না। পাট খেয়ে তবুও যদি কেউ অবৈধ কেউ টাকা রেখে থাকেন, আইনের মতো ব্যবস্থা নেবে। তিনি বলতে পারবেন, তার আইনজীবীরা বলতে পারবেন, আমরা কেন বলতে যাব? যদি অন্যায় ভাবে হয়ে থাকে, অবৈধ কোনো বিষয় থাকে, তাহলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, নেওয়া তো উচিত। এটা কেউ ডিফেন্ডও করতে যাবে না, জাস্টিফাই করতে যাবে না। যার ধরা পড়েছে তিনি আর তার আইনজীবীরা কোর্টে উত্তর দেবেন। থ্যাংক ইউ। ওটা আমরা খতিয়ে দেখছি। আমরা একটু আগে ওটা বিষয়টা জেনেছি, আমাদের নেতৃত্ব গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। এখন দেখার বিষয় হচ্ছে সবাই পাবেন নাকি কে কে পাবেন আর কে কে পাবেন না। আগে যেটা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে এই কে কে পাবেন নার কোনো বিষয় ছিল না, তো এবার তো সেই যে ওদের ফর্মটি, তাতে দেখা যাচ্ছে একটা ক্রাইটেরিয়ায় যে এমন অনেকটা ক্ষেত্র আছে যেখানকার যারা জড়িত তারা সেটা পাবেন না। ফলে এটা আমাদের নেতৃত্ব খতিয়ে দেখে বিষয় যা জানাবার যথাসময় জানাবে।